ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি দ্বিপাক্ষিক। অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, গতবার যখন আমরা দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন কিন্তু উনি এই ফারাক্কার বিষয়টি জাতিসংঘে রেইজ করেছিলেন। একইভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধানটি করতে হবে, যুক্তি তর্ক বাস্তবতার ভিন্নতায়, বাস্তবতার আঙ্গিকে। একই সাথে সেটা তো ডিপ্লোম্যাটিক ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, কতদিনে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটা গেল একটি। দ্বিতীয়ত হচ্ছে, শহীদ জিয়ার সময় আপনার নিশ্চয়ই মনে আছে খাল কাটা কর্মসূচি ছিল আমাদের। এই খালগুলো ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় খালগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, ওখানে যে কখনো খাল ছিল এটারই কোনো চিহ্ন নেই। একই সাথে যেটা হয়েছে, বাংলাদেশের বহু নদী, বহু ছোটখাটো বড় নদী, মাঝারি নদী, ছোট নদী যেভাবে বলি, বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় এই বিগত পলাতক স্বৈরাচারের সময় নদী খনন হতো, বাস এটা কেন হতো আপনিও জানেন, আমরা জানি, আমরা সবাই জানি, তাদের লোকজনকে পয়সা দেওয়ার জন্য হতো। প্রপারলি যেটা করা উচিত সেটা হতো না। আমাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থা নিতে হবে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডিপ্লোমেসি, যেটা পারস্পরিক ডিপ্লোমেসি, সেটার মধ্যে দিয়ে তো আমাদের কাজ করতেই হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের খালগুলোকে আবার রিভাইভ করতে হবে, খালগুলোকে কাটতে হবে, যাতে আমরা যখন বাড়তি পানি আসবে সেটাকে ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে যাতে সেটাকে কাজে লাগাতে পারি। ঘটনাটা বেশি দিন আগের না, 1 মাস আগের ঘটনা। 16ই ডিসেম্বরে আপনারা দেখেছেন, সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায়। নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন, অথবা ফিজিক্যালিও কেউ কেউ দেখেছেন, হয়তো টিভিতেও দেখেছেন। এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছে? দেখুন, স্বৈরাচার, এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে, আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই। কিছু হলেই, সেটা সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত হোক, কিছু হলেই দেখি এই সব ওই দেশি শিল্পীরা আসে, গান করে, কি করে না করে। আর তারপরে তো দেখলাম এই যে যেই দলটি ভেঙে গেল, এদের এমপি মন্ত্রী, তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিল, একদম মাটিতে গেড়ে বসে দেখছে। খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল, নিজেকে খুব ছোট মনে হতো যে এটা কি করছে এটা। আচ্ছা, তারপরে এরা পালিয়ে গেল, 5 তারিখে পরিবর্তিত অবস্থা হলো। মানে 15 বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে, আশ্চর্য ব্যাপার, দেশি শিল্পীদের খবরই পাই না। আচ্ছা, এই 5 তারিখের পরিবর্তন হলো। 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এই পাকিস্তানি শিল্পী আসে, সেই কনসার্ট করে, সেই কনসার্ট করে। তো একদিন সকালে নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা হবে সেটা সব তারা সেই ফান্ড দেবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকানো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম, 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো, খুব বিরক্ত লাগলো। আমি তখন আমাদের দলের যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে, এরকম কয়েকজনকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম যে দেখো, সামনে 16ই ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে। তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে, এবং শুধু বাংলাদেশি শিল্পী। নর্মালি কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান্ড সঙ্গীত যারা হয় তাদের অনুষ্ঠানকে আমরা কনসার্ট বলি। এমনকি না, এখানে শুধু ব্যান্ড সঙ্গীত থাকবে না, আমাদের বিভিন্ন ধরনের
বাউল থাকবে, আমাদের পল্লীগীতি থাকবে, আমাদের আধুনিক গান থাকবে, অর্থাৎ আমাদের দেশে কম বেশি যারা শিল্পী, বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। কোথায় করবে কোথায় করবে আলোচনা করে, তখন আমি বললাম যে কেন আমরা মানিক নিয়ে সামনে করলে সমস্যা কেন, আমাদের তো বিজয় দিবস, তো মানিক মেয়ের সামনে যদি বড় রাস্তাটা করি, মানুষজন আসবে, গান শুনবে ওদিক, এবং এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। পুলিশ, যেটা ইতিমধ্যে আপনারা দেখলেন ডকুমেন্টারিতে, আনসার, এই গার্মেন্ট সেক্টর, সেইখানে 85% শ্রমিক কিন্তু, এবং বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল এবং অন্যান্য, সেগুলোর যেটা সুবিধাভোগী কিংবা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে এই নারীরা। শিক্ষায় তার মতো এতটা গুরুত্ব কেউ দেয়নি, এবং তার সেটার সরাসরি প্রতিফলন শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছিল। সেই সময় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হয়েছিল গ্রামাঞ্চলে।